দর্শক শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারওয়ার। দর্শক, আপনারা জানেন যে আমি নির্বাসিত জীবনযাপন করছি মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে 9 মাস রাষ্ট্রদ্রোহীর অভিযোগে অভিযুক্ত হয়ে 9 মাস জেলে থাকার পর নিরাপত্তাহীনতার জন্যই মূলত আমাকে দেশ ছাড়তে হয়েছিল। তো আজকে প্রথম আমি ইউটিউব লাইভে আসলাম। বাংলাদেশ থেকে একটা জরুরি ইনফরমেশন পেলাম, ভাবলাম আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করি। আরও কিছু বিষয় পরবর্তীতে শেয়ার করব। আমার যে বন্ধু এই তথ্যটি পাঠিয়েছেন, আমি এই কাগজটি একটি 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 কম্পোজ করা একটি কাগজ, যেটি খুব সম্ভবত নির্বাচন কমিশন প্রিজাইডিং অফিসারদের মধ্যে বিশ্বস্ত কারো কারো কাছে পৌঁছে দিয়েছে, যে নির্বাচনের তারা কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন এই বিষয়টি তারা সম্ভবত কিছু কৌশল নিয়েছেন। যেমন একটি বিষয় এখানে, একটি পয়েন্ট হচ্ছে যে ধরুন আপনি যদি ভোট কেন্দ্রে যখন ভোটার ভোট দিতে আসবে, যদি আওয়ামী লীগ সমর্থক যিনি পোলিং এজেন্ট আছেন অথবা কোনো বিশেষ প্রক্রিয়ায় সেই ভোটারের প্রতি যদি মার্ক করে দেওয়া হয়, তাহলে সেই ভোটারকে আওয়ামী লীগপন্থী যিনি ভোট দিতে গেলেন তাকে ব্যালট দেওয়া হবে একাধিক, 2 থেকে 5 বা 10টি। আর বিএনপিপন্থী ভোটার যদি ভোট কেন্দ্রে ঢোকেন তাহলে ব্যালট পেপার দেওয়া হবে একটি। এটি হচ্ছে 1 নম্বর নির্দেশনা। 2 নম্বর নির্দেশনা হচ্ছে যদি ভোট 60% কাস্ট হয়, সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার ভোট শুরু হওয়া থেকে তার কাছে যেই ব্যালট পেপারগুলো সংগৃহীত থাকে, তিনি ভোট শেষ হওয়ার আগে বাকি ব্যালটগুলো সব নৌকা মার্কায় সিল মেরে বাক্স ভর্তি করে ফেলতে হবে। এরকম একটা নির্দেশনা আমরা দেখছি, যে কোনোভাবেই যেন আওয়ামী লীগকে জয়ী করা সম্ভব হয়। পাশাপাশি 3 নম্বর নির্দেশনা দেয়া হচ্ছে যে ভোট গণনার সময়, আপনারা জানেন যে ভোট গণনার সময় আসলে ব্যালট পেপার উপর করে ঢালা হয় এবং চারপাশে ঘিরে বসেন ইলেকশন এজেন্টরা, এবং এর মধ্যে আগে থেকে নির্ধারণ করে দেয়া হয় যে কে কোন মার্কার ব্যালট রাখবেন। অর্থাৎ যেমন ব্যালট খোলা হয় নৌকা, ধানের শীষ, লাঙল, আনারস, সিংহ ইত্যাদি প্রতীক অনুযায়ী এটা ডিস্ট্রিবিউট হয়, পরে এটা গণনা করা হয়। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে গণনার সময় আবার কিছু কিছু ব্যালট নিয়ে বলা হয় যে এটা বাতিল, কারণ এটার সিলটা ঠিক মতো পড়েনি, বা এটার মধ্যে সিগনেচার নেই বা টিপসই নেই। এরকম ধরে কিছু কিছু ব্যালট বাতিল করা হয়। তো বলা হচ্ছে যে ভোট গণনার সময় ধানের শীষের যে ব্যালটগুলো যে সিল পড়বে, সেই ব্যালটগুলোকে আলাদা করে বাতিলের খাতায় বেশি বেশি ফেলতে হবে, কারণ যেহেতু সবই তাদের নিয়ন্ত্রণে থাকবে, তো এই ক্ষেত্রে আসলে প্রোটেস্ট করার লোকের সংখ্যা খুব কম থাকবে। চতুর্থ বিষয়টি বলা হচ্ছে, এটি এটি একটি 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 প্রতারণার একটি অন্যরকম কৌশল। এটি আমি ঠিক এইভাবে যে ব্যবহৃত হয় জানতাম না, অন্যভাবে জানতাম। যেমন ধরুন, ব্যালট যখন গণা হবে, যখন সবগুলো ব্যালট বক্স থেকে ব্যালট ঢেলে ব্যালটের বাছাই হয়ে গেল, যে নৌকা, ধানের শীষ, লাঙল সব নিয়ে হলো, যখন গণনা করা হবে তখন গণনার ক্ষেত্রে একটি কৌশল শিখিয়ে দেওয়া হয়েছে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 12, 13, 14, 21, 27, 30, 33, 35, অর্থাৎ গণনাটা বাড়িয়ে করতে হবে। আর বিএনপির ক্ষেত্রে বলা হচ্ছে যে গণনাটা যেন কমিয়ে করা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আবার 13, 13, 13, 15, 15, 15, অর্থাৎ
যেন গণনাটা কম দেখানো হয়, যে অর্থাৎ ভোট যাই পড়ুক, এগুলো হচ্ছে কৌশল ভোটের সংখ্যা বৃদ্ধি করার, ভোটের সংখ্যা বাড়িয়ে দেখানোর। তারপর তারা আরেকটা কৌশল নেওয়ার চেষ্টা করছেন যে দুটি রেজাল্ট শিট হবে, একটি রেজাল্ট শিট দেওয়া হবে ধানের শীষের এজেন্টকে, একটি রেজাল্ট শিট দেওয়া হবে নৌকার এজেন্টকে, এবং এবং রেজাল্ট নৌকার পক্ষে দেওয়ার জন্য সর্বতভাবে চেষ্টা করতে হবে। যদি কোনো বিরূপ পরিস্থিতি দেখা দেয়, যদি কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে সহকারী রিটার্নিং অফিসাররা অর্থাৎ বিষয়টা হচ্ছে যে সহকারী রিটার্নিং অফিসার সবাইকেই এক ধরনের দায়িত্ব দেওয়া হচ্ছে যে যে কোনো ভাবে হোক, যেভাবেই হোক, নৌকাকে বিজয়ী দেখাতে হবে, নৌকার পক্ষে জয় আনতে হবে। এবং এগুলো হচ্ছে কিছু কৌশল। এবং কাগজের যে অবস্থা দেখলাম, খুব সম্ভবত আনসাইন্ড এই ডকুমেন্ট বিশ্বস্ত কিছু পোলিং এজেন্টকে দেওয়া হয়েছিল এবং তাদের মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ একজন এটি হয়তো পড়ে ফেলে দিয়েছেন, অন্যভাবে সংগৃহীত হয়েছে, কাগজটি এসেছে। এবং দর্শক, আমি 1996, 2001, 2007, 2008 এবং 2014 এই সবগুলো জাতীয় নির্বাচনেই রিপোর্টার হিসেবে মাঠে কাজ করেছি। তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শত শত কৌশল, শত শত পথে তারা চেষ্টা করেন জনমতকে বাদ দিয়ে নিজের পক্ষে নিজেদের মতো করে জয়লাভ করতে। যেভাবেই হোক তারা, বিশেষ করে ক্ষমতাসীনরা ক্ষমতা যেতে চান। তত্ত্বাবধায়কের সময় পরিস্থিতি একরকম থাকে, তত্ত্বাবধায়কের সময় এই মাত্রাটা হয়তো 15-20% ট্রাই করা হয় নিজস্ব লোকজন দিয়ে, কিন্তু দলীয় সরকারের অধীনে আপনারা এবং আমরা গত কিছুদিনে যা দেখলাম, সেই পরিস্থিতির বিবেচনায় এখন প্রশাসন শতকরা 95% নৌকার পক্ষে কাজ করছে, এটি সবার কাছে স্পষ্ট। তবে তরুণ যারা ভোটার আছেন, তারা যদি একটু সচেতন হন, এই যে কৌশলগুলো তারা নিচ্ছে, এই কৌশলগুলো যদি রুখে দেওয়া যায়, অর্থাৎ মানুষ যদি মাঠে নামে, মানুষ যদি ভোট কেন্দ্রে যায়, এই কৌশল যদি রুখে দেওয়া যায়, তাহলে আমি নিশ্চিত যে কোনো রকমের ফন্দি ফিকির করে কাজ হবে না। আরেকটি কৌশল যেটি এরশাদের আমলে খুব ব্যবহৃত হতো, এরশাদ সাহেব ব্যবহার করতেন, সেটা হচ্ছে মিডিয়া কু, অর্থাৎ কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা না করে ফলাফল সেন্ট্রালি ঘোষণা করা, কেন্দ্রে এমন একটা অবস্থা তৈরি করা যে এখানে ফলাফল দেওয়ার মতো কোনো অবস্থা নেই, এমন একটি সিচুয়েশন তৈরি করে আসলে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণার নামে সেখানে একটা বড় ধরনের রিগিং হয়, বড় ধরনের জালিয়াতির চেষ্টা করা হয়। দর্শক, আমার যে অভিজ্ঞতা ভোট কেন্দ্রের রিপোর্টিংয়ে জাতীয় নির্বাচনে, আমরা কিন্তু দেখতাম যে ভোট শেষ হওয়ার ঘন্টা খানেকের মধ্যেই পুরো আসনের একটি চিত্র পাওয়া যেত। খুব এটি পাওয়া যেত হচ্ছে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে, জেলা স্পেশাল ব্রাঞ্চের কার্যালয় থেকে, বা ডিবির কার্যালয় থেকে, ডিসি অফিস থেকে। কারণ প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে পুলিশের একজন করে সিপাহী থাকেন। সেই সিপাহী ভোট গণনা হওয়ার সাথে সাথে এসপি সাহেবকে জানিয়ে দেন যে স্যার অমুক কেন্দ্রে এত ভোট। তো এভাবে ভোট শেষ হওয়ার আসলে ঘন্টা 2-1-এর মধ্যে, ঘন্টা 3-1-এর মধ্যেই এসপি সাহেব বুঝতে পারেন যে, ডিসি সাহেব, রিটার্নিং অফিসার বুঝতে পারেন যে এই আসনের আসলে ভোটটা কোন দিকে যাচ্ছে, কার বিজয়ের দিকে যাচ্ছে। তো সেই অনুযায়ী তারা সঙ্গে সঙ্গে নানা রকম কৌশল করেন। বড় ভোট যেসব কেন্দ্রে ভোটার বেশি,
সেসব কেন্দ্রে তারা এক ধরনের পদক্ষেপ নেন, নানা রকমের রিগিং, ফলাফল প্রকাশ না করা, এবং ভরা ব্যালট সাপ্লাই দেয়া, নানা রকমের কৌশল হয়। তো একটা সময় ছিল যে সাংবাদিকরা অনেক কিছু খেয়াল রাখতো। মেয়র ইলেকশন বা ছোটখাটো নির্বাচনগুলো ধরেন যেভাবে মিডিয়া অ্যাটেনশন থাকে, মিডিয়া যেভাবে অংশ নেয়, সেই জায়গাটা তো জাতীয় নির্বাচনে আর হয় না। আর এবার ইলেকশন কমিশনের যে মনোভাব, তাতে সাংবাদিকদেরকে কতটুকু রাখবে, বা এর আগে আমরা দেখেছি পুলিশ কিভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করেছে ভোট কেন্দ্রগুলোতে, কিভাবে বের করে দেওয়ার চেষ্টা হয়েছে। তো সেই জায়গাগুলো মিলিয়ে আমার মনে হচ্ছে যে আরো বেশি সতর্কতা প্রয়োজন আছে। বিশেষ করে তরুণ ভোটার যারা, তারা যদি আরো সতর্ক থাকেন, আমার মনে হয় যে অনেক কিছুই সহজ হবে না। পাশাপাশি আমি আরেকটু আরো গুছিয়ে, আরো বিস্তারিত ভাবে, টু দ্য পয়েন্ট আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করব আজকালের মধ্যে। আরো কিছু পয়েন্ট, যেমন সকালবেলায় যখন নির্বাচন শুরু হয়, এগুলো হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা, আমার নিজের দেখা অভিজ্ঞতা। সকালবেলায় যখন নির্বাচন শুরু হয়, ভোট গ্রহণ শুরু হয় ধরেন সকাল 8টায়, ভোরবেলা ভোর 5টা, 5:30 থেকে ধরুন একটি ভোট কেন্দ্রে বুথ আছে ধরেন 5টি, 5-15 জন লাইনে দাঁড়িয়ে যায়। প্রতিটা লাইনের প্রথম যে 4 জন বা 5 জন, তারা ভেতরে সিল মারতে থাকে। লাইন এদিকে লম্বা হতে থাকে, দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে, অর্থাৎ এবং একটা পর্যায়ে দেখা যায় যে লাইনের পেছনে অনেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে চলে যান, এবং তারা সমানে এই কাজটা করতে থাকেন। এবং অনেকে ভোট কেন্দ্রে ঢুকে বিরোধী যারা আছেন তাদেরকে বের করে দেন, অনেকে ধমক দেন, তারা ভয়ও থাকেন, তারা উপস্থিত থাকে কিন্তু ভয়ে কোনো কথা বলে না। তো তারা মোটামুটি ধরেন ঘন্টা 2-3 মধ্যে ব্যালট পেপারের অর্ধেক, অর্থাৎ ওই ভোটারের অর্ধেক ব্যালট মেরে তারা আস্তে আস্তে সরে যান। যদি এরকম কোনো পরিস্থিতি দেখা যায় যে লাইন কমছেই না, অর্থাৎ লাইন স্টিল হয়ে আছে, পেছনে লাইন বাড়ছে কিন্তু সামনে থেকে ভোট দিয়ে মানুষ বেরোচ্ছে না, তো সেসব ক্ষেত্রে সঙ্গে সঙ্গে যদি পুলিশ প্রিজাইডিং অফিসার দিয়ে কিছু হবে না, যদি আমাদের সেনাবাহিনীকে যদি ইনফর্ম করা যায় যে এখানে এই জাতীয় জালিয়াতির চেষ্টা হচ্ছে, বা আমি ভোট দিতে পারছি না, তো সেসব ক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা সুফল হয়তো পাওয়া যেতে পারে। পাশাপাশি কিছু কিছু কেন্দ্রে দেখা যায় যে হঠাৎ করে হয়তো একটা ককটেল বা বাজি ফাটানো হয়। বাজি ফাটানোকে কেন্দ্র করে পুলিশ সহ সবার অ্যাটেনশনটা ওইদিকে থাকে, এবং এদিকে একটা দল ভেতরে ঢুকে ব্যালট পেপারে সিল মারতে শুরু করে। তো এরকম অজস্র অসংখ্য নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন নিয়ম বের করা হয়। বিশেষ করে সরকারি দলের অধীনে যখন নির্বাচন হয়, সরকার যেহেতু ক্ষমতার মায়া ছাড়তে চায় না, ক্ষমতার যে সুখ, এই সুখ থেকে বেরোতে চায় না, তারা যেহেতু গণতন্ত্রের নামে যে ভোগবিলাস, যে স্বৈরতান্ত্রিক আচরণ করে যাচ্ছে সেটি অব্যাহত রাখতে চায়, তারা যেহেতু ভয় পাচ্ছে, এবার তো বিশেষত সরকার খুবই ভয় পাচ্ছে। সরকার নিজেই বলছে যে যদি নির্বাচিত না হই তাহলে 1 লক্ষ মানুষ মারা যাবে, 2 লক্ষ মানুষ মারা যাবে, পিঠের চামড়া থাকবে না। তো তাদের বোঝা যাচ্ছে যে তারা পিঠের চামড়া রক্ষা করার জন্য তাদের সর্বত চেষ্টাটাই করবেন, যেভাবেই হোক তারা নির্বাচনে জয়লাভের জন্য সব রকমের কলা কৌশল করছেন। সিইসি নুরুল হুদা তো চোখেও কিছু দেখছেন না, কানেও কিছু শুনছেন না, উনি পড়তেও পারছেন না। অর্থাৎ সাংবিধানিক পদে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এরকম আচরণ করবেন, এটি বিস্ময়কর। তবে অতীতেও আমরা এই জাতীয় বেশ কিছু ডাফার দেখেছি, সাংবিধানিক পদে আসীন হয়েছিলেন এবং তার আস্থাগুলো নিক্ষিপ্ত হয়েছেন। মানুষ তাদের দেখলে এখনো থুতু দেয়, তাদের প্রতি কারো কোনো শ্রদ্ধাবোধ নেই, ভালোবাসা নেই। তো সিইসি নুরুল হুদার পরিণতি এমনই হতে যাচ্ছে মনে হচ্ছে, এবং পাশাপাশি বাকি যে আরো 2-3 কমিশনার আছেন তাদের অবস্থা একই রকম। বিশেষত সচিব যা বলছেন আর কি, সচিব তো ধরাকে সরাজ্ঞান করছেন, হয়তো তাকে ভবিষ্যতে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা বুঝতে পারছি না। তার কথাবার্তার যে ধরন, তিনি আওয়ামী লীগের বড় প্রেসিডিয়াম সদস্যদের চেয়ে বড় আওয়ামী লীগার হিসেবেই
তার আচরণ আমরা দেখছি। তবে সব আচরণ, সব ষড়যন্ত্র, সব ইঞ্জিনিয়ারিং, সব কৌশল এগুলো ভেস্তে যাবে যদি জনগণ যদি মাঠে থাকে, জনগণ যদি কঠোরভাবে প্রতিরোধ করে। বুঝতে হবে যে এবারের নির্বাচনটা হচ্ছে মানে বাংলাদেশ বনাম স্বৈরাচার। অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে স্বৈরাচারের লড়াই। বাংলাদেশ জয়ী হবে, না হয় স্বৈরাচার জয়ী হবে। আর স্বৈরাচার যদি জয়ী হয় তাহলে কি পরিস্থিতি হবে সেটা তো আপনারা বুঝতেই পারেন। তো আওয়ামী লীগ এর মধ্যে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট খুব প্রকাশ করেছে, হতাশা প্রকাশ করেছে যে তারা পর্যবেক্ষকদের এখন পর্যন্ত ভিসা দেয়নি। মার্কিন অ্যাসাইন্ড যে গ্রুপটা নির্বাচন পর্যবেক্ষণ করার কথা ছিল, তাদের জটিলতার, ভিসা দেওয়ার জটিলতা বা দীর্ঘসূত্রতার কারণে তারা অলরেডি সম্ভবত নির্বাচন পর্যবেক্ষণ করতে পারছে না। তো এটি আরেকটি কৌশল। তবে আন্তর্জাতিক মহলের যে তৎপরতা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য ক্ষেত্র থেকে আমরা যা দেখছি, তাতে আমার মনে হয় যে কোনো কিছুতেই খুব বেশি সুবিধা হবে না। আওয়ামী লীগ যদি খুব বেশি ভয় পায় তাহলে ডক্টর কামালের সঙ্গে আলোচনা করে একটি যদি নিরাপদ প্রস্থান যদি তারা চায়, নিশ্চয়ই আমরা দেশে কোনো রক্তপাত চাই না, হানাহানি চাই না। আমরা চাই না যে 1 লক্ষ মানুষ মারা যাক। তাদের আশঙ্কা, আমার ধারণা 1 লক্ষ মানুষের এই যে বিষয়টি তারা আতঙ্ক সৃষ্টির জন্য বলছেন। মানুষ যখন ভয় পায় তখন অনেক কিছুই বলে। তা আমার মনে হয় যে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের সঙ্গে যদি আওয়ামী লীগের নেতারা আলোচনা করেন, নিশ্চয়ই একটি উপায় বেরোবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার। তো এবার আসলে এইসব ইঞ্জিনিয়ারিং বা এইসব কৌশল দিয়ে কোনো সুবিধা হবে বলে মনে হচ্ছে না। তো আগে থাকতেই যদি তারা সিদ্ধান্ত নেন, ইতিবাচক সিদ্ধান্ত নেন, তারা যদি সহযোগিতার পথে হাঁটেন, তাহলে আমার মনে হয় যে শান্তিপূর্ণভাবেই ক্ষমতার পালাবদল ঘটবে, বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। তো তরুণ ভোটারদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। কারণ আমরা বাংলাদেশের সবাই আসলে নির্ভর করছে তরুণ ভোটারদের প্রতি। কারণ তারা কোটা আন্দোলনে তাদের যে তেজোদ্দীপ্ততা দেখিয়েছে, নিরাপদ সড়ক চাই আন্দোলনে তাদের যেই জোরালো অবস্থান দেখিয়েছে, এবং কোটা আন্দোলনের যারা শিক্ষার্থী, যারা ছাত্রনেতা, তাদের প্রতি এত নির্যাতনের পরেও তারা যেভাবে প্রতিরোধ করেছে, তারা যেভাবে রুখে দাঁড়িয়েছে, সেই প্রত্যাশাটুকুই, সেই বিষয়টুকুই বাংলাদেশের সাধারণ মানুষকে জাগিয়ে তুলেছে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আস্থা জাগিয়ে তুলেছে যে হ্যাঁ, এবার তরুণরাই পারবে, এবার তরুণরাই হয়তো সরকার পরিবর্তনে ভূমিকা রাখবে, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এবং আপনারা জানেন যে তরুণ ভোটারদের সংখ্যা প্রায় 2,20,00,000 মতো, এবং এরাই হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। কারণ ইতিমধ্যে চেতনার নামে যা হয়েছে তরুণরা দেখেছে। চেতনার নামে কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে কোমর ভেঙে দেওয়া হয়েছে তরিকুলের। তরুণরা দেখেছে কিভাবে চেতনার নামে কিভাবে পেটানো হয়েছে শিক্ষার্থীদের, চেতনার নামে কিভাবে সিদ্দিকুর পুলিশের গুলিতে চোখ হারিয়েছে। সাধারণ দাবি, যে দাবিগুলো খুব সহজেই মেনে নেওয়া যায়, যে দাবিগুলো আলোচনার টেবিলে সমাধান করা যায়, সেই দাবিগুলো না মেনে, সেই দাবিগুলোর রুখে দেওয়ার জন্য পুলিশ লেলিয়ে দিয়ে, ছাত্রলীগ লেলিয়ে দিয়ে, হেলমেট বাহিনী লেলিয়ে দিয়ে, হাতুড়ি বাহিনী লেলিয়ে দিয়ে আওয়ামী লীগ তার যে রাজনৈতিক ক্ষতি করেছে তার একটি ফলাফল তারা নিশ্চয়ই পাবে। কারণ আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের যে সচেতনতা, বাংলাদেশের মানুষ যতটুকু বোঝে, তাতে এবার অনেক কিছু করে আর পার পাওয়া যাবে না। এটি 2014 সালের 5ই জানুয়ারির মতো কোনো সুফল তারা পাবে না। যদিও চেষ্টা করছে, আপনারা দেখেছেন যে প্রায় যে হিসাব বলছে সেই হিসেবে প্রায় 53টার মতো আসন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে ফেলতে চাচ্ছে। গতবার নিয়েছিল 153, এবার 53ই সই, 53তেই তারা খুশি। তারা ভাবছেন যে এই 53টি আসন যদি হাইকোর্টকে ব্যবহার করে, সুপ্রিম কোর্টকে ব্যবহার করে যদি নিয়ে ফেলা যায়,
সেটি তাদের জন্য একটি ক্ষমতায় যাওয়ার পথে একটি সহায়ক একটি পদক্ষেপ হবে। তবে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের রাজপথের আন্দোলন গত 18-20 বছর আমার সাংবাদিকতার সময়টা আমি যতটুকু দেখেছি, মানুষ যখন রুখে দাঁড়ায়, বাঙালি যখন রুখে দাঁড়ায়, আসলে পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যায়। এবং বাংলাদেশের এবারে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাধারণ মানুষই এই সরকারের বিপক্ষে। ঐক্যফ্রন্ট ধানের শীষ বা বিএনপি বা অন্য কোনো দলীয় পরিচয় না, সাধারণ মানুষেরই দেয়ালে পিঠ থেকে গেছে। সাধারণ মানুষই ক্ষুব্ধ, সাধারণ মানুষই আর নিতে পারছে না, আসলে আর নিতে পারছে না। তো আমার মনে হয় যে এর একটি সমাধান দরকার। আর মাত্র একদিন, এর মধ্যেই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে নামবেন। আমরা প্রত্যাশা করছি যে বর্তমানে যেসব অনাচার চলছে, যেভাবে পুলিশ যেভাবে ভোট চাচ্ছে নৌকার পক্ষে, পুলিশ যেভাবে বিরোধীদের পেটাচ্ছে, পুলিশ যেভাবে ঘরে ঘরে ঢুকে ভয় লাগিয়ে আসছে, পুলিশ যেভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, যেন কেউ ভোটের দিনও যেন ভোট কেন্দ্রে যেতে না পারে, সেই জায়গাগুলো আমার ধারণা সেনাবাহিনীর যখন মাঠে নামবে, সে তার 70%ই সমাধান হয়ে যাবে। এবং একটি সুষ্ঠু ভোট আমাদের সবার প্রত্যাশা। শুধু জনগণ যে তার ভোটটি দেবে এতটুকুই আমাদের প্রত্যাশা। যেই আসুক ক্ষমতায়, জনগণের ভোটে এরপর আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক বা জাতীয় পার্টি আসুক, যেই আসুক, তাতে আমার মনে হয় যে কারো কোনো আপত্তি নেই। সবাই চায় ভোটাধিকারের যে অধিকার, যে সাংবিধানিক অধিকার, সেটি আবার ফিরে আসুক। সাধারণ মানুষ এই ভোটাধিকার হারিয়েছে 2014 সালের 5 জানুয়ারি। তারা দেখেছে স্বৈরতান্ত্রিক শাসনের একটি ভয়াবহ রূপ, তারা দেখেছে বাকশালের একটি আধুনিক রূপ, তারা দেখেছে যে সেনা সমর্থিত সরকারের চেয়েও একটি দল যারা নিজেদের গণতান্ত্রিক দাবি করে, যারা নিজেদের গণমানুষের দল দাবি করে, তারা কতটুকু গণমানুষের বিপক্ষে যেতে পারে, তারা কতটুকু গণমানুষকে পদদলিত করতে পারে। তো দর্শক, আর কথা বাড়াবো না, আবারও বসবো, আবারও কথা বলবো। আজকে রাতেই হয়তো কথা বলবো, চেষ্টা করব আপনাদের সঙ্গে সর্বশেষ পরিস্থিতিগুলো আলোচনা করতে। এবং আমি যে তথ্যটি পেয়েছি, সেই তথ্যটি আমি চেষ্টা করছি আপনাদের ইউটিউবের আমার ডেসক্রিপশনে এটি দিয়ে দেওয়ার জন্য। আপনারা পড়লে আরো স্পষ্ট হবে আপনাদের কাছে যে পরিকল্পনাটা কি। তবে সবার প্রতি অনুরোধ, বাংলাদেশকে বাঁচাতে হবে, স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে, আমরা গণতন্ত্রে ফিরতে হবে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, বিচার বিভাগকে, এখন যে অবস্থা, বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে। তো সব মিলিয়ে জনগণের মাঠে নামা ছাড়া, জনগণের ভোট কেন্দ্রে উপস্থিতি ছাড়া, রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো বিকল্প এই মুহূর্তে নেই। দর্শক, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মন্তব্য এখন পড়তে পারছি না। অনেকে বলছেন যে আমি কোথায়, আমি নিউ ইয়র্কে, আমেরিকায়। আমি 9 মাস জেলে থাকার পর রাষ্ট্রদ্রোহের মামলায় আমি যখন জেল থেকে বেরোলাম, তখন দেখলাম যে আমি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি। তো এরকম কিছু পরিস্থিতির আলোকে আমি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি নিরাপত্তার খাতিরে। তো নিউ ইয়র্কে আপনারা দেখছেন সূর্যের আলো দেখছেন, কিন্তু তাপমাত্রা আসলে 6 ডিগ্রি, কিন্তু অনুভূত হচ্ছে 2 ডিগ্রির মতো। খুবই ঠান্ডা, খুবই নিউ ইয়র্কের আবহাওয়া একটু পিকুলিয়ার, সকালে ঠান্ডা, বিকেলে গরম, রাতে বৃষ্টি। তো যাই হোক, এই প্রসঙ্গে আরেকদিন কথা বলবো। আপনারা সবাই ভালো থাকুন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। আমরা আবার কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।